ওম অগ্নির সামনে সিদ্ধেশ্বরীর মুখোমুখি বসে তারা, মরার খুলিগুলোর দিকে তাকিয়ে। এই নিঝুম ভয়ানক রাতে ভয় করে মোহিনীর। যে অভিষেকের জীবনে এমন কোনো মেয়ে নেই যার জন্য অভিষেক এবং ভেসে যায় মোহিনী। ঘোর কাটল অভির ডাকে। প্রথমে আড়ষ্টতা ও লজ্জা জড়ানো চোখে তাকালেও এক লহমায় বদলে যায় সেই চাহনি। অভিষেকের সঙ্গে চেয়ারে এসে বসে একটি মেয়ে, বয়স 26 হবে, পরনে হলুদ শাড়ি, কালো স্লিভলেস ব্লাউজ, ঘন স্ট্রেট চুলগুলো কাঁধ পর্যন্ত কাটা, ফর্সা, মিষ্টি দেখতে, ঠোঁটের পাশে ছোট কালো তিল, চোখ দুটো নজর কাড়া সুন্দর। অভিষেক একটু আমতা আমতা করে বলল, এই সেই অনন্যা যার কথা তোকে গত কয়েক মাস ধরে বলবো বলবো করেও বলতে পারছিলিস না, তাই তো? চোখে উপচে আসা জল লুকিয়ে বলল মোহিনী। বাহ, কি মিষ্টি দেখতে। ও তো তোমাকে বলতেই পারছিল না জানো, অবশেষে আমি সাহস জোগালাম। ও তোমাকে বেস্ট ফ্রেন্ড বলে, তবু কিসের যে এত সংকোচ সেটাই বুঝলাম না। নাও এবার আসল কথাটা বলো। কি আসল কথা? অবাক হয়ে জিজ্ঞেস করলো মোহিনী। থমকে রইল অভি। আচ্ছা আমি বলছি। ব্যাগ থেকে কার্ড বের করে অনন্যা বলল, 10 ডিসেম্বর আমাদের বিয়ে। আর অভি তো জানোই তোমাকে ছাড়া এক পাও এগোতে পারে না, তাই তোমাকেই কিন্তু সবটাতে থাকতে হবে। হ্যাঁ, শপিং টু রিসেপশন, বুঝলে? আমাকে ছাড়া চলতে পারিস না, আর এত বড় ডিসিশন আমাকে ছাড়াই নিলি, তাই না রে অভি? হ্যাঁ, মোহিনী জানে এখানে আরেকটু বসলেই তার দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়ের নির্যাস দু চোখ বেয়ে ঝরবে। চোখ লুকিয়ে তাড়াহুড়ো করে ঠুনকো অজুহাতে বেরিয়ে নিজের গাড়িতে বসে মোহিনী। মোহিনী জানে প্রায় 1 বছর আগে মোহিনীর বান্ধবী কাবেরীর অনুরোধে কাবেরীর গানের অনুষ্ঠানে গিয়েছিল অভিষেক ও মোহিনী। পৌষমেলা প্রাঙ্গণে স্টেজে ফোক গান গাইবার কথা ছিল কাবেরীর। কাবেরী মোহিনীর স্কুল বেলাকার বান্ধবী। কাবেরীর ডাক ফেরাতে পারেনি মোহিনী। তাছাড়া অভিষেকের সাথে সময় কাটানোর, ঘুরতে যাওয়ার অজুহাত সবসময় খুঁজত মোহিনী। গতবার শীতের সন্ধ্যায় মোহিনী আর অভিষেক পৌঁছে গিয়েছিল পৌষমেলা প্রাঙ্গণে। বিভিন্ন ইউনিক জিনিসপত্রের সমাহার, সাথে পিঠে পুলি আর বিভিন্ন ধরনের সঙ্গীত শিল্পীর মন ভোলানো গান। সন্ধেটা অভিষেকের সঙ্গে স্বপ্নের মতো কেটেছিল সেদিন। অনন্যার সঙ্গে সেদিন কাবেরী ওদের আলাপ করিয়ে দিয়েছিল। খুব সুন্দর গান গায় অনন্যা, দেখতেও এত মিষ্টি যে যে কারোর ইচ্ছে করবে অনন্যার দিকে তাকিয়ে থাকতে। তারপর তো আর অনন্যার সাথে দেখা হয়নি। অভিষেক আর অনন্যার সম্পর্ক কিভাবে, কখন এতদূর গড়ালো বুঝতে পারছে না মোহিনী। অভিষেক এতদিন তার কাছে এত বড় কোনো কথা লুকিয়ে রাখতে পারে ভাবতে পারছে না মোহিনী। তাহলে কাবেরী সেদিন অভিষেককে অনন্যার নাম্বার দিয়েছিল। বাড়ি পৌঁছে বিছানায় গা এলিয়ে দেয়। কিছু ভালো লাগছে না মোহিনীর। তার পায়ের নিচে থেকে শক্ত ভিত যেন সরে গিয়েছে। অভিষেক অনন্যার হবে এটা ভাবতে পারছে না মোহিনী। এটা সে হতে দেবে না, কখনোই না। কলেজ থেকে কাবেরীকে কল করে গতবার পৌষ মেলার পর কি হয়েছিল যা অভিষেক জানায়নি তার সমস্ত কিছু এবার জানতে চায় কাবেরী। সে বলে অনন্যাকে অভিষেকের এতটাই ভালো লাগে যে সেই রাতেই কাবেরীকে কল করে অনন্যার নাম্বার নেয় এবং সেই থেকেই ওদের সম্পর্কে শুরু। কান্নায় ভেঙে পড়ে মোহিনী।
তখন বিকেল 5টা। সিদ্ধেশ্বরীর ডেরায় পৌঁছতে 1.5 ঘন্টা মতো লাগবে। সন্ধে গাঢ় না হলে কারুর সঙ্গে দেখা করেন না সিদ্ধেশ্বরী। হাইওয়ে থেকে বাঁ দিকে জঙ্গলের রাস্তা ধরে নেমে প্রায় 35 মিনিট গাড়ি চালিয়ে জঙ্গলে ঘেরা এক নিস্তব্ধ জায়গায় কাবেরীকে সঙ্গে নিয়ে পৌঁছল মোহিনী। এবার শরীরটা ভারী লাগছে মোহিনীর। শীতের শুরুর এই শীতল সন্ধ্যাতেও ঘামছে মোহিনী। চারিদিকে গাছ, চাপা আমিরা হোম অগ্নির সামনে সিদ্ধেশ্বরীর মুখোমুখি বসে তারা। মরার খুলিগুলোর দিকে তাকিয়ে এই নিঝুম ভয়ানক রাতে ভয় করে মোহিনীর। তবু অভিকে পাওয়ার তীব্র বাসনা তাকে ঠায় বসিয়ে রাখে আসরে। সিদ্ধেশ্বরী শুরু করে মন্ত্র জাপ।
আগুনে একের পর এক দাঁড়িয়ে থাকতে বলে যতক্ষণ না তাদের প্রাণ নাশ হয়ে যায়। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় দুজনে। আস্তে আস্তে এগোতে থাকে ওই ভয়ানক অগ্নিকুণ্ডের দিকে। আগুন শেষমেশ দুটো জল জ্যান্ত মেয়ের প্রাণ নিয়ে ভোর রাতে নিভে যায়। নিজের ঘরে সিদ্ধেশ্বরী বসে আছে। তখন বিকেল 4টে। আগামীকাল মধুসুন্দরী দেবীর পুজো করলে তবেই এই আহুতির পূর্ণ ফল লাভ করবে সিদ্ধেশ্বরী। এই পুজোর আয়োজন একাই করতে হবে তাকে। কোনো অনুগামী সাহায্য নেওয়া যাবে না। সম্পূর্ণ নির্জনে করতে হবে মধুসুন্দরী দেবীর আরাধনা। ভুল ত্রুটি ঘটলে এত কিছু বৃথা। সমস্ত আয়োজন করে ঠিক রাত 12টায় পুজোয় বসলেন সিদ্ধেশ্বরী। আসনে বসেই হঠাৎ নিজের হাত অস্বাভাবিকভাবে গলা চেপে ধরল তার নিজেরই। নিজের পায়ের পাতা মুড়ে উল্টো দিকে ঘুরে যেতে চাইল। নিজের শরীরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সিদ্ধেশ্বরী। নিজের মুখেই উচ্চারণ করল কিছু অগোছালো শব্দ। আমি মুক্তি চাই না সিদ্ধেশ্বরী, তোকে মারবো। আর অভিকে না নিয়ে আমি যাব না। আজ থেকে কোনো পুজোই তুই করতে পারবি না। তোকে মারবো, আমি তোকে মারবো। নিজে কথাগুলো বলে জ্ঞান হারিয়ে ফেলল সে। সকালে যখন তার অনুগামীরা তাকে কোনো ক্রমে সুস্থ করে, তখন সে বুঝতে পারে মোহিনীর আত্মা মুক্তি পায়নি। ভয় করে সিদ্ধেশ্বরীর। দেবীর নামে আহুতি দেওয়া শরীর, হারানো আত্মা প্রচণ্ড শক্তিশালী, সে কথা ভালো করেই জানে সিদ্ধেশ্বরী। তবু তাকে দমন করতেই হবে, না হলে খুব অল্প সময়ের মধ্যেই মৃত্যু নিশ্চিত সিদ্ধেশ্বরীর। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে মোহিনী মিসিং। কাজের সূত্রে কলকাতার শহরে ফ্ল্যাট ভাড়া করে এখানেই থাকতো মোহিনী। মোহিনী মিসিং এ কথা মোহিনীর বাবাকে অভিষেক জানায়। থানায় গিয়ে মিসিং ডায়েরি করা হয়েছে 4 দিন হলো, এখনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ অনেকবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছে অভিষেককে, যেহেতু অভিষেকই এই শহরের সব থেকে কাছের ছিল মোহিনীর। বিয়ের দিন এগিয়ে আসছে অভিষেকের। সবার মনে বিয়ে নিয়ে যেমন উত্তেজনা কাজ করে, অভির মনেও ছিল। তবে এমন সমস্যা আর উৎকণ্ঠা নিয়ে বিয়েটা করতে হবে স্বপ্নেও ভাবেনি অভি। মোহিনীকে নিয়ে অস্বাভাবিক চিন্তা হয় অভির।
কোথায় যেতে পারে মেয়েটা? এত কিছু কথা ভাবতে ভাবতে ধরে আসছিল মাথাটা। হঠাৎ অন্ধকারে কখন একটি মেয়ে মাঝ রাস্তায় এসে দাঁড়িয়েছিল টের পায়নি অভি। ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল মেয়েটি। সকালে যখন জ্ঞান ফিরল তখন তার পাশে বসে অনন্যা কপালে হাত রেখে শরীর কেমন আছে জানতে চায়। মেয়েটাকে নিয়ে এত ভেবো না অভি, এসব তোমার ওকে নিয়ে বেশি ভাবনারই ফল। ভুলভাল জিনিস দেখতে শুরু করেছো, হ্যালুসিনেশন হচ্ছে। বুঝলাম শি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, পুলিশ তো দেখছে ব্যাপারটা না। তোমার তো একটা জীবন আছে অভি, আমাদের বিয়ের আর কদিন বাকি বলো তো? শুয়ে থাকা অভিষেকের বুকে মাথা রাখে হবু বউ অনন্যা। আগামীকাল অভিষেকের বাবা মা আশীর্বাদ করতে আসবেন অনন্যাকে। হলুদ বালিচুরির সঙ্গে সোনার গয়নায় সাজবে অনন্যা। রাতের বেলা ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের ঝলসে পড়া রূপের দিকে তাকিয়ে নিজেই মোহিত হয়ে যেতে থাকে অনন্যা। সাদা রঙের নাইটি স্যুটটাতেও কতটা সুন্দরী সে। বিয়ের দিন লাল বেনারসিতে তাকে দেখে অভি চোখ সরাতে পারবে না ভেবে লজ্জা পায় সে। দু হাত দিয়ে নিজের মুখ ঢাকে অনন্যা।
ঠাস লেগে যায়। ভাসমান দড়িটি টেনে হিঁচড়ে বটগাছের গোড়ায় নিয়ে যায় সিদ্ধেশ্বরীকে। উপরে উঠতে থাকে গলায় ফাঁস লাগা অবস্থায় সিদ্ধেশ্বরীর নিথর দেহ। একসময় বটবৃক্ষের ডালে ঝুলে দেখে গেল। চারিদিকে সানাই আদরে আদরে অনন্যাকে ভরিয়ে দেওয়ার সময় পিছনে ফেলে আসা ভয়ানক দিনগুলো, মুহূর্তগুলো ভুলে যায় অভিষেক। সময় বয়ে যায়, ক্লান্তি আসে শরীরে। অনন্যার নরম শরীরে হাত রেখে ঘুমিয়ে পড়ে তৃপ্ত অভিষেক। চোখ তুলে তাকায় অনন্যা। তার মুখটাকে মোহিনীর মতো দেখায় নাইট বাল্বের নীলাভ আলোয়। চোখ দুটো জ্বলে ওঠে তার। অভিষেকের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমি তোকে ছেড়ে কোথাও যাব না অভি, আমার মুক্তি চাই না।